আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের চতুর্থ যে অধ্যায়টা, এই অধ্যায়ে পার্ট 1-এ মূলত গাণিতিক প্রতীক এবং এই গাণিতিক প্রতীকে আমরা অঙ্ক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, প্রথম বন্ধনী প্রতীক, অক্ষর প্রতীক দিয়ে তোমাদের একটি বেসিক ধারণামূলক ক্লাস দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি এখন তোমাদের সামনে এই চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা তোমাদের মেন বইয়ের, আমি একটি কথাই বলবো, অনুশীলনের আগে যে পেজগুলো আছে এই পেজের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে, প্রিয় শিক্ষার্থীরা আমি অনুরোধ করে বলবো প্রতিটা ম্যাথই তোমরা প্র্যাকটিস করবে। কারণ আমরা দেখেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক কিছুই পাঠ্য বইয়ে দেওয়া আছে, আমরা আমাদের ব্রেনটা বা আমাদের আগ্রহটা ভালোভাবে খাটাই না, যার কারণেই আমাদের মেধা এত বিকশিত হয় না। আমাদের বাংলাদেশ সরকারের ক্লাস 5-এর যে বইটা আছে এই বইয়ে অনেক কিছু দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে যে উদাহরণগুলো বা তোমাদের যে কাজ টাইপের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো বারবার করবে, দেখবে তোমার কাছে প্রতিটা অধ্যায় অনেক সহজ হয়ে যাবে, অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং ম্যাথমেটিক্যাল অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা অবশ্যই ফিরে পাবে। আসো, তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে প্রক্রিয়া প্রতীক চারটি, এই প্রক্রিয়া প্রতীকগুলো কিভাবে আমরা ব্যবহার করব তোমরা একটু লক্ষ্য করো। এখানে প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে একটি প্রক্রিয়া প্রতীক এখানে আমি তুলে ধরেছি। তোমরা দেখো, যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি প্রক্রিয়া দিয়ে আমি তোমাদের সামনে একটি গাণিতিক বাক্য আমি লিখেছি। একটু খেয়াল করো, এটা সমান 1। তবে একটি কথা বলবো, সম্পর্ক প্রতীকে যে আমরা সমান চিহ্ন দিয়েছি, এই সমান চিহ্নটা ক্লাস 6-এ যেই তোমরা পাবে যে দুইটি রাশিকে সমান চিহ্ন দ্বারা যখনই আমরা সম্পর্ক যুক্ত করি তখনই সেটা হয়ে যায় সমীকরণ, যেটা ক্লাস 5-এ হয়তো আমরা বলতে পারবো না। তবে এটা আমরা বলতে পারবো যে আমরা আমাদের এই দেহকে যদি বিবেচনা করি, এই দেহটাই সমান এবং আমার ডান হাতের তোমরা যদি থাকো, তোমরা ডান পক্ষ যেটা আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারবো, বাম হাতে তোমরা যারা আসো তাদেরকে আমরা বলবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ আমার পুরো দেহটাকে আমি সমানের সাথে কম্পেয়ার করতে পারবো। কারণ আমি যে একটি গাণিতিক সমস্যা লিখেছি, 12 আমার খালি ঘর চিহ্নিত বা খোলা চিহ্নিত একটি চিহ্ন, যা বক্স, এখানে 4 বক্স 2 তারপর সমান 1। তাহলে আমাদের এই গাণিতিক সম্পর্কটা যোগ বিয়োগ গুণ ভাগ দ্বারা যদি পরিপূর্ণ করতে হয়, তাহলে আমরা যদি এখানে যোগ নিয়ে তাহলে 12 আর 4-এ 16 হয়। 16কে নিঃসন্দেহে 2 দ্বারা ভাগ করলে 1 পাবো না, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তোমরা যদি বলো স্যার আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 পাবো। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে 6, তাও আমরা এখানে মিলাতে পারবো না। অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে অনুশীলনের শুরুতেই কিছু গাণিতিক প্রক্রিয়া প্রতীক দ্বারা তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান ওখানে দেওয়া নেই। তোমরা চেষ্টা করবে যে প্রক্রিয়া প্রতীকগুলো ব্যবহার করে কিভাবে সঠিকভাবে করা যায়। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম খুব সহজেই হয়তো আমি তোমাদের এখানে দেখাতে পারবো। কীভাবে দেখো, আমি যদি এখন এখানে ভাগ চিহ্ন বসাতাম এবং মনে রাখবে সমান চিহ্ন সম্বলিত বামে যে অংশ থাকবে সেটাকে আমি বাম পক্ষ বলেছি। আর এই লাইনটা পরিপূর্ণ করার জন্য আমরা অবশ্যই বা কথাটা লিখব। তাহলে আমরা 12কে যখনই ভাগ চিহ্ন দ্বারা 4 দিচ্ছি, তাহলে 3 4 কত হয়ে যাচ্ছে একটু খেয়াল করো, 3 4 হয়ে যাচ্ছে, 3 4 12। তাহলে আমার এই
3 পাচ্ছি এই দুইটার ক্যালকুলেশন। তার মানে একটু লক্ষ্য করো, এটা আমি অন্য চিহ্ন দ্বারা একটু বোঝাই। এই বক্সটাকে আমি এইভাবে লিখে দিলাম, একটু খেয়াল করো। তাহলে এখানে 2 থাকলো, অর্থাৎ আমি যদি প্রক্রিয়া প্রতীক এখানে ভাগ চিহ্নিত ভাগ যদি এখানে ব্যবহার করি, তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3। এরপরে বক্সটা লিখলাম। এখন আমাদের ডান পক্ষ যেটা আছে, ডানে একটি সংখ্যা আছে 2, এই 1 আছে। এই 1কে আমি কিভাবে পাবো, এই 1টা আমি কিভাবে পাবো, এখন একটু লক্ষ্য করো। তাহলে এখানে বলা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টি প্রক্রিয়া প্রতীক আমি কিভাবে ব্যবহার করে আমার একটি বাক্যকে সত্য বাক্যে পরিণত করতে পারবো, বা বাম পক্ষে 2টি খালি ঘরের স্থানে আমি এই 4টি প্রতীকের ভিতর কোন কোন প্রতীক আমি ব্যবহার করলে একবারে আমি ডান পক্ষে 1 এর মান পাবো। তাহলে এখানে নিঃসন্দেহে আমাদের বিয়োগ চিহ্ন যদি আমরা দিই, তাহলে দেখো 3 থেকে 2 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কত পাচ্ছি আমরা, 3 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি 1, 1 সমান 1 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই একটি ছোট্ট গাণিতিক সমস্যা আমি তুলে ধরেছি একটি কারণেই। এগুলো অনেক সময় আমরা ছোট্ট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এক কথায় উত্তরে যেগুলো থাকে এগুলো আমরা তুলে দিই, তখন আমাদের একবারে এখানে লিখে দিতে হবে যে এখানে ভাগ, এখানে দিয়ে দেবো বিয়োগ, অর্থাৎ এখানে ভাগ আর এখানে বিয়োগ দিলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ফাইনালি কত, দেখো 12কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3, 3 থেকে যখন 2 বাদ দিচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে আমার এই ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো কমপ্লিট করে দেওয়ার উদ্দেশ্য একটি, কারণ আমরা জানি একটি শ্রেণীকক্ষে যদি 40 জন স্টুডেন্ট থাকে, আমাকে আগেই বিবেচনা করতে হবে 5 জন, 10 জন বা 15 জন পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকবে। তাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা যদি 100% থাকে, তাহলেই আমি কিন্তু একজন শিক্ষক হিসাবে সাকসেসফুল হব। কারণ যারা ভালো স্টুডেন্ট, যারা মিডিয়াম স্টুডেন্ট, তাদের জন্য আমাদের এত মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা একটি, যে যারা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী, যারা অমনোযোগী, যারা পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট পায় না, তাদের জন্যই আমাদের মূলত এই প্রচেষ্টা। ওকে, তাহলে আমাদের ছোট ছোট অঙ্ক হয়তো দেখে বললো যে স্যার এই অঙ্কগুলো, এই গাণিতিক প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো। আমি জানি পারো, তারপরেও যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদের জন্য মূলত আমাদের এই প্রচেষ্টা। তোমরা পেজ 21-এ পেজ নম্বর 21, এখানে এই দুইটা গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে আসো, আমি এখন আরেকটি গাণিতিক সমস্যা এখানে লিখেছি, ছোট, সমান এবং বড়, এই 3টা সম্পর্ক প্রতীকে কত বসালে আমার এখানে সঠিকভাবে আমি রেজাল্টটা পাবো, এটা আমি কীভাবে তোমাদের দেখাবো। ওকে, তাহলে লক্ষ্য করো, আমার বলা আছে ছোট, সমান এবং বড়, এই অক্ষর দ্বারা আমাদের এখানে যে গাণিতিক সমস্যাটা আছে, এই সমস্যাটা আমি কীভাবে সমাধান করব। 7 ভাগ 2 বক্স 4 গুণ 6 ভাগ 3, এই একটি গাণিতিক সমস্যা। এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। ওকে, এটা আমি এখন তোমাদের দেখাবো। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট, সমান, বড় সম্পর্ক প্রতীক এখানে 3টি দেওয়া আছে। এই 3টি সম্পর্ক প্রতীকের কোনটাতে আমরা, কোন সম্পর্ক প্রতীক এখানে বসালে আমাদের এই অংশ এবং এই অংশের মান সমান হতে পারে, বা বড় হতে পারে, বা ছোট হতে পারে। তোমাদের একটি কথাই বলবো, এ কথা আমাকে বলতেই হবে একটি কারণেই, যে এই একটি গাণিতিক সমস্যা আমি লিখেছি বোর্ডে, এটা অবশ্যই ক্লাস 6-এ গেলে তোমরা বীজগণিত যখন 3.3 করবে, সেখানে কিন্তু অবশ্যই পাবে। ওখানে কিন্তু 3.3-তে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা এভাবে সম্পর্ক বিষয়গুলো ওখানে ক্লিয়ারভাবে করা আছে, বা ওখানে অনুশীলনীতে দেওয়া আছে। আমরা ক্লাস 6-এ বা 6ষ্ঠ শ্রেণীতে যখন ক্লাস নিই, তখন কিন্তু রেফারেন্সটা নিই। তোমাদের 5-এ এগুলো করানো হয়েছে, তার অর্থ একই। 5ম শ্রেণী পিছিয়ে আমরা ভাবতে পারবো না। 5ম শ্রেণীতে অনেক কিছুই আছে যেটা ক্লাস 6-এ আমাদের ওখানে যে অনেক সাহায্য হিসাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে আমার এখানে কোনো চিহ্ন নেই। আমি আগে বলেছি, যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমরা বাম পক্ষের জন্য আমরা বা চিহ্ন দিতাম। যেহেতু সমান চিহ্ন নাই, কি চিহ্ন হবে, কোন সম্পর্ক প্রতীক হবে আমি এটা জানি না। তাহলে এটা সঠিকভাবে লেখার জন্য আমাদের যে কাজটা হবে,
আমি শুরু করব এখন দিয়ে আমি এই অংশটার ক্যালকুলেশন করব। ওকে, এখানে 2। এখন প্রশ্ন হচ্ছে বডমাসের নিয়মে যদি আমরা এখন এই ম্যাথটা করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হবে বডমাসের নিয়মে যদি করতে চাই। কারণ আমি একটি কথাই বলবো, বডমাসের নিয়ম করলে আগে ভাগের কাজ, তাহলে 7কে 2 দ্বারা ভাগ করলে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা উপর নিচ করে নিই সেটাও করা যাবে। আবার অনেকেই তোমরা যেটা করো, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এই অংশটা, তাহলে 4 গুণ 7 আছে ভাগ দেখো 2। তোমরা বলতে পারো যে স্যার আপনি ভাগ কেন নিচে লিখলেন? আমরা ভগ্নাংশের ধারণা যদি বলতে চাই যে এইটাকে আমরা লিখতে পারি 3 ভাগ আমরা 6 লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে ভাগটাই বা লিখতে পারি তাহলে আমরা এটাকে লব বাই হর আকারে কেন লিখতে পারবো না? ওকে, আমি যেটা করছি অ্যাকচুয়ালি ভাগের কাজটা আমাকে আগে করতে হবে, যার কারণে আমি লব বাই হর আকারে নিলাম। এখানে বলতে পারো স্যার এখানে তো বন্ধনী নেই, তবে বডমাসের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ, যার কারণে আমি ভাগটা করেছি। কিন্তু এই অঙ্কটা আবার তোমরা কীভাবে করো সেটাও আমি তোমাদের একটু দেখাচ্ছি। তাহলে আমি যদি এটার ক্যালকুলেশন এভাবে করি, তাহলে আমি লঘিষ্ঠ করলে দেখো, লঘিষ্ঠ যদি করি বা আমি যদি 4 7 28, 28কে যদি 2 দ্বারা ভাগ করি, অ্যাকচুয়ালি কাটাকাটি বা এবার লঘিষ্ঠ করার নিয়ম নেই। তারপরেও আমি দেখাচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠানে বা সারা বাংলাদেশে প্রাইমারি পর্যায়ে বা 6 7 8 9 10এরও স্টুডেন্ট কাটাকাটি করে। অ্যাকচুয়ালি কাটাকাটি বলে কিছু নেই। আমি একটি কথাই বলবো যে লঘিষ্ঠকরণ বা সমহর বা সমতুল করা, অর্থাৎ হয় লঘিষ্ঠ করে ছোট করলাম অথবা বড় করলাম। তাহলে এখানে আমি কাটাকাটি করে তোমাদের দেখাচ্ছি। এখানে 2 একে 2, এখানে তাহলে আমাদের 7 দুগুণে কত হবে? 14 হবে। এইটাকে যদি একবার আমি এবার লিখতাম 4 গুণ 7 বাই 2, পরের লাইনে 4 7 28, 28কে আমি 2 দ্বারা ভাগ করলে আমি পেতাম 14। আমি ইচ্ছা করলে এটাও লিখতে পারতাম, তবে এটা লিখলে বেটার হয়। ওকে, এখন বলতে পারো স্যার এই সংখ্যাটাকে আপনি আলাদাভাবে কেন নিয়ে নিচ্ছেন? অ্যাকচুয়ালি এটা তো একটা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার আমি এটা বাম পক্ষ বলতে পারবো না, কারণ আমার এখানে সমান চিহ্ন নেই। আমি কেন বাম পক্ষ বলবো? আমার বাম পক্ষ বলা সঠিক না এখানে। তাহলে আমাদের এই অংশে আমি ক্যালকুলেশন করে পেলাম কত? 14 পেলাম। তাহলে আমি ধরে নিচ্ছি এটা পেয়েছি কত? আমাদের 14। এই গাণিতিক সমস্যাটা তোমরা কীভাবে সমাধান করো তোমরা একটু খেয়াল করো। আমি একটি দেখালাম, অনেকে এটা করে 4 7 28 ভাগ 2, তাহলে আমরা পেয়ে যাই 14। এইভাবে অনেকে ম্যাথমেটিক্যাল টার্মটা করে। কিন্তু একটি অনুরোধ করব, এটা একটু রং। কারণ বডমাসের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। আমি কিন্তু এখানে আগে উল্টাভাবে করে ফেলেছি। আগেই আমি করে ফেলেছি গুণের কাজ, 4 7 28 ভাগ 2 14। রেজাল্টটা কি হচ্ছে? কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আগে যে নিয়মটা আমি করলাম ওটাই কিন্তু নিয়ম, বলতে ওটাই কিন্তু সঠিক আমাদের সঠিক নিয়ম। তাহলে এভাবে আমরা না করে আমরা এই গাণিতিক সমস্যাটাকে আমরা আগের মতোই করে দিব। 4 7 কত? তাহলে 4 গুণ 7 ভাগ 2 সমান 28 ভাগ 2 সমান আমি লিখে দেব 14। এবং আমি এই সাইডটা করার সময় আমি নিচে লিখতে পারি, আবার লিখে আমি লিখব 4 গুণ, ডান পক্ষ না লিখে আমি লিখব আবার। তাহলে ভাগের কাজ তুমি যদি বলো স্যার আমি অঙ্কটা কীভাবে ভাগ করে নিতে পারবো, অবশ্যই তুমি এখানে ভাগ করে নিতে পারো। আগেরটায় যেমন 7কে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে আমাদের ভগ্নাংশ আসবে। উপর ক্লাসে গেলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে তুমি করতে পারতে, কারণ 7কে 2 দ্বারা যদি আগে ভাগ করতে 3.5 হতো, 3.5-এর সাথে তুমি 4 গুণ করলে অবশ্যই 14 পেতে। এগুলো উপর ক্লাসের বিষয়। যেহেতু ক্লাস 5-এ এরকম দশমিকের বিষয়টা অত ষষ্ঠ অধ্যায়ে আছে, দশমিকের গুণ, সপ্তম অধ্যায়ে আছে দশমিকের গুণ বা ভাগ, সেই ক্ষেত্রে হয়তো তোমরা এটা ইজিলি করতে পারবে। তবে এই অধ্যায়ে আমরা এভাবে করব না। তাহলে এটাকে আমরা দুইভাবে দেখাতে পারি। তাহলে 4 গুণ 6 বাই 10, তাহলে আমরা পাচ্ছি কত বলো তো? 4 ছক 24 বাই 10 আমরা পেলাম কত? 8। অর্থাৎ আমি যদি তোমাদের বলতে চাই যে আমরা প্রথমে যে অংশটা পেলাম এই অংশটার ক্যালকুলেশন করে পেয়েছি কত বলো তো? 14। আর দ্বিতীয় অংশে আমরা যেটা পাচ্ছি এখানে ক্যালকুলেশন করে পেলাম কত? 8। তাহলে নিঃসন্দেহে 14 আমাদের 8 থেকে বড় হবে। 14 আমাদের 8 থেকে বড় হবে। তাহলে ফাইনালি আমরা যেটা লিখব, অতএব 4 গুণ 7 ডিভাইডেড বাই 2 বক্স
4 গুণ 6 ডিভাইডেড বাই 10। আমরা ফাইনালি এটা লিখে দিব। এখানে অ্যাকচুয়ালি আমাদের কোন চিহ্ন হবে? বড় চিহ্ন হবে। ফাইনালি আমরা একদম সুতরাং যে লিখব একদম যে অতএব বক্স চিহ্নিত স্থানে বা খালি ঘর স্থানে বড় চিহ্ন হবে, এখানে যে চিহ্নটা থাকবে। এটা কিন্তু একটা বড় ম্যাথমেটিক্যাল টার্ম আমি যদি বলি, কারণ আমরা দুইটা অংশ করছি। এই প্রথমে বলতে কি আমরা এই তিনটা সম্পর্ক প্রক্রিয়া প্রতীকের কাজ আমরা করলাম, আবার পরের অংশে আমরা প্রক্রিয়া প্রতীকের কাজ করলাম। তাহলে দুইটা এখানে পার্ট হয়ে যাচ্ছে। যদি 4 মার্কসের প্রশ্ন থাকে আমরা বা 2 মার্কসের প্রশ্ন যদি থাকে এই পার্টের জন্য আমি 1 দিব এবং ডান বলবো না, আমি এই অংশের জন্য আমি 1 দিব, তাহলে 2 দিতে পারি। ওকে, বা এখানে আমি 2 দিলাম, এখানে 2 দিলাম, 4 দিলাম। ওকে, তাহলে এভাবে আমাদের চতুর্থ অধ্যায়ে গাণিতিক প্রতীকে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা এবার সলভ করতে পারবো। এবার আসো, এখানে দেখো অনুশীলনী 4-এ কয়েকটি সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। আমি অবশ্যই এটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করব, কারণ একটি আমরা প্রক্রিয়া প্রতীক পেয়েছিলাম 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং লক্ষ্য করো এখানে বাম পক্ষে অক্ষর প্রতীক, অজানা প্রতীক আছে এবং সমান চিহ্ন দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে সমান চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীকের একটি রিলেশন এখানে আছে, যেখানে অজানা অক্ষর প্রতীক কয়ের মান আমরা বের করব। এটা কিন্তু একটি সমীকরণ। ক্লাস 6-এ যদি তোমরা পড়তে, তাহলে আমি 2x লিখতাম বা 2y লিখতাম বা 2z লিখতাম চলক। এখানে যেহেতু ক্লাস 5-এ আমাদের গাণিতিক প্রতীক আছে, যেখানে অক্ষর প্রতীকটা ব্যবহার করব, যার কারণে আমরা ক দিয়েছি, খ দিতে পারি, খও দিতে পারি। তাহলে 4টি প্রক্রিয়া প্রতীক আছে। 4টি প্রক্রিয়া প্রতীকের আমি তোমাদের কিছু শর্ত বলবো, সে শর্তগুলো একটু দেখে নাও। আমি প্রথমটা দেখাবো, ক যোগ 9 সমান 9 আমি লিখেছি। আমার আগে বলেছে আমি তোমাদের যে সমান চিহ্ন থাকলে সমানের বামে থাকবে বাম পক্ষ আর ডানে থাকবে ডান পক্ষ। তাহলে বামে অক্ষর প্রতীক যদি রাখতে চাই, তাহলে যোগ থাকলে এটা ডানে গেলে হবে বিয়োগ, এটা একটা নিয়ম। যোগ যদি থাকে তাহলে কোনো জানা সংখ্যা যখনই ডানে যাবে তখন হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা এখানে কয়ের মান পাচ্ছি কত বলো তো? 0। তাহলে এটা প্রথম একটি নিয়ম। যোগ থাকলে বামের কোনো সংখ্যা যদি ডানে চলে যায়, তাহলে যোগ থাকলে হবে কি? বিয়োগ হয়ে যাবে। ওকে, যার কারণে আমি এখানে যোগ দিয়েছি। এবার আমি একটি বিয়োগ দেখাবো। দেখো নাম্বার 2, এখানে আছে দেখো ক বিয়োগ 12 সমান 13। এখানে একটি নিয়ম যে যোগ থাকলে ডানে গেলে বিয়োগ হবে, বা দিব, এটা একটা সমান চিহ্ন আছে, তাহলে বাম পক্ষ এটা বলবো। তাহলে ক বামে আছে বিয়োগ, ডানে গেলে হয়ে যাবে যোগ। তাহলে ফাইনালি আমি দেখতে পাচ্ছি যোগ করলে আমাদের হচ্ছে কত? 25। এটা একটা নিয়ম। অর্থাৎ সম্পর্ক প্রতীক দ্বারা সমান সম্পর্ক প্রতীক দ্বারা যদি বামের কোনো অজানা অক্ষর প্রতীকের মান বের করতে হয়, তাহলে যোগ থাকলে সেই জানা অঙ্কটা আমাদের ডানে গেলে বিয়োগ হবে এবং মাইনাস থাকলে ডানে গেলে যোগ হবে। দুইটা নিয়ম। এরপরে দেখো এখানে গুণের বিষয়টা আছে। 3 নম্বর নিয়মটা আমি একটু দেখাই। ওখানে যদি বা আছে 2 গুণ ক সমান 22। তাহলে আমি যখনই গুণ থাকবে প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীকের চিহ্ন যদি সমান থাকে এবং অক্ষর প্রতীক যদি থাকে, যেমন ক 2 গুণ ক সমান 22, যখন আমি ক এর মান বের করব তখন গুণ থাকলে আমাদের হয়ে যাবে ভাগ। ভাগ বলতে এভাবে লিখতে পারি, বা আমরা ক সমান লিখব 22 ভাগ 2ও লিখতে পারি। ফাইনালি ক সমান আমরা লিখব 11। তাহলে 3 নম্বর নিয়মটা যদি আমি বলতে চাই যে গুণ থাকলে অক্ষর প্রতীকের মান যদি গুণ আকারে থাকে, তাহলে গুণ থাকলে আমাদের ডানে গেলে হয়ে যাবে ভাগ। ওকে, তাহলে 3 নম্বর নিয়ম হলো। এখন 4 নম্বর নিয়মে যেটা আছে দেখো ভাগ আছে। 4 নম্বরটা এখানে আছে কি বলতো? ভাগ আছে ক ভাগ 8 সমান 7। তাহলে 4 নম্বর নিয়মে তাহলে এখানে ভাগ আছে। ভাগ থাকলে তাহলে এটাকে আমি ভাগের জন্য আমি এইভাবে লিখে নিতে পারি। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি ক, তাহলে ভাগ থাকলে অ্যাকচুয়ালি গুণ হয়ে যায়। আমরা কোনাকুনি গুণটা দেখাচ্ছি, কারণ এটাকে যদি বলি এই 7
নিচে হর 1 আকার আছে, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে আমাদের হবে কি 8, যেখানে আমি কয়ের মান আমি বলবো 7 8 কত 56। তাহলে 4টি প্রক্রিয়া প্রতীকের আমি যদি বলি 4টি নিয়ম এবং সম্পর্কযুক্ত সমান চিহ্ন যদি থাকে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে যোগ থাকলে ডান পক্ষে গেলে বিয়োগ হবে, বিয়োগ যদি বাম পক্ষে থাকে ডান পক্ষে গেলে যোগ হবে, যদি গুণ থাকে বাম পক্ষে তাহলে আমার ডানে গেলে আমাদের ভাগ হবে, এবং বাম পক্ষে যদি আমাদের ভাগ থাকে সেটা ডানে গেলে গুণ হবে। এই 4টা নিয়ম আমাদের জানতে হবে এবং এই 4টা নিয়মই আমরা ঘুরে ফিরে পাবো। এবং পরবর্তীতে দেখো আমি কিন্তু বন্ধনী এখানে দিয়েছি, বন্ধনের গাণিতিক সমস্যাটা যদি করাতে চাই সেই ক্ষেত্রে দেখো কিভাবে হতে পারে। তাহলে আমি যদি এখন এখানে 5 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করতে চাই, নাম্বার 5, ওকে আছে দেখো 7 গুণ ক 8, 7 গুণ প্রথম বন্ধনী 8 যোগ ক সমান 63। তাহলে আমাদের যে কাজটা হবে, এখন তোমরা বলতে পারো যে স্যার আপনাকে বডমাসের নিয়ম অনুযায়ী এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান দিতে হবে। লক্ষ্য করো, যেহেতু অজানা অক্ষর প্রতীক এখানে আছে, সেই ক্ষেত্রে এটা যদি জানা প্রতীক হতো তাহলে আমি 8 যোগ এখানে 2 যদি হতো 8 আর 2 10, তাহলে আমি প্রথম বন্ধনী কাজ করতাম। এইটা একটু ব্যতিক্রম। একটি গাণিতিক প্রতীকের 4র্থ অধ্যায়ে এই ধরনের কোনো গাণিতিক সমস্যা যদি থাকে, অজানা প্রতীক অর্থাৎ অক্ষর প্রতীক যদি থাকে, এটা ব্র্যাকেট আকারে যদি থাকে, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের কাজটা পরে করব। এইটা কিন্তু বডমাসের নিয়ম অনুযায়ী হয়তো কোনো গাণিতিক, এটা অ্যাকচুয়ালি আমরা বলবো খোলা বাক্য। যদি আমাদের গাণিতিক বাক্য থাকতো, বন্ধ বাক্য থাকতো, তাহলে আমরা বডমাসের নিয়মটা আমরা ফলো করতাম। এটা যুক্ত একটি খোলা বাক্য, যার কারণে খোলা বাক্য থাকার কারণে আমরা বডমাসের নিয়মটা ফলো করতেও পারি আবার নাও পারি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের 8 যোগ ক প্রথম বন্ধনীতে রাখলাম, আর এখানে ওই 4টি নিয়মের অনুযায়ী যদি এখানে গুণ থাকে, ওখানে যে হয়ে যাবে কত ভাগ হয়ে গেল। ওকে, গুণ থাকলে ভাগ হলো। তাহলে তোমরা একটু দেখো 8 যোগ ক আমি বন্ধনীটা রাখলাম, তাহলে 7 9 63, বা এখন আমি বন্ধনী যদি তুলে দিই তাহলে কয়ের মান যদি রাখি বামের পক্ষে তাহলে 8 যোগ আকারে আছে, ডানে গেলে হবে কি বিয়োগ। অতএব ফাইনালি আমি পেলাম ক সমান কত 1। ওকে বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই edutubd.com ক্লাসগুলো দেখতে থাকো আশা করি, এবং আমি ক্লাস 5 থেকে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি গণিতের ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি। সেক্ষেত্রে যদি কোনো আমার অজান্তে ভুল ত্রুটি হয়ে থাকে, সম্মানিত শিক্ষক মণ্ডলী বা শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দর কাছে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তবে এখানে আমরা যখন ক্লাসগুলো নিই তখন আমার ওইভাবে কোনো সামনে নোট বা গাইড বা অন্য কিছু দেখে ক্লাসগুলো নেওয়া হয় না। এখানে মূলতই চেষ্টা করি যে আমার বুদ্ধি মেধা বা একজন শিক্ষক হিসাবে যতটুকু কৌশল বা শিক্ষার্থীদের মাঝে যে সুন্দরভাবে উপস্থাপন করা, এটা চেষ্টা করি। সেই ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকে। কারণ একটি, এখানে আমি যে খোলা বাক্যের ক্ষেত্রে বডমাসের নিয়ম বলেছি বা গাণিতিক বাক্যের ক্ষেত্রে বডমাসের নিয়ম বলেছি। গাণিতিক বাক্য অবশ্য অজানা বাক্য থাকে না, ওটা সত্য না মিথ্যা ডাইরেক্টলি বলা যায়, কিন্তু এটা একটা খোলা বাক্য, সেই ক্ষেত্রে আমরা বন্ধনীর কাজটা এখানে পরে করেছি। ওকে, এরপরে আসো দেখো আরেকটি গাণিতিক বাক্য আমরা এখানে যদি তোমাদের দেখাতে চাই, যেখানে পাচ্ছি নাম্বার 6, এখানে আছে ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। তাহলে এখানেও আমরা অক্ষর প্রতি কয়ের মান এখানে ব্র্যাকেটে আছে, এটা আমরা পরে গাণিতিক সমস্যাটা সমাধান দেখাবো। সেই ক্ষেত্রে ভাগ আছে, তাহলে ভাগ যদি থাকে এটা যে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 6 6 36। তাহলে ক বিয়োগ আমরা 4 সমান 6 6 কত 36 হলো, বা ক সমান আমরা 36 যোগ মাইনাস বিয়োগ থাকলে যোগ হবে, তাহলে কয়ের মান আমি পাচ্ছি 40। ওকে, তবে সমান চিহ্ন থাকলে বা অর বলতে ইংরেজি অক্ষরে, কারণ এখানে সমান চিহ্ন দেওয়া যাবে না। সমান চিহ্ন দিলে আসলে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক বাক্য তৈরি হয় না, এগুলো গাণিতিক বাক্যের নিয়ম আছে। তাহলে আমি তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান
করিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি এখানে একটি অনুশীলনের 5 নম্বর একটি গাণিতিক সমস্যা এখানে লিখে দিয়েছি, যেটাকে আমরা বলি ওয়ার্ড প্রবলেম। ঐকিক নিয়মের মতো যদি বলি লিখেছি, এখানে একটু খেয়াল করো। যেহেতু আমি এই তোমাদের অনুশীলনের 4-এর ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো করিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আশা করি এই লেখার অঙ্কগুলো অতি সহজে তোমরা পারবে। ওকে, লেখার অঙ্কগুলো একটু লক্ষ্য করো। লিখেছি ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানীয়র মূল্য একত্রে খ টাকা। লক্ষ্য করো অক্ষর প্রতীক দুইটাই এখানে আছে, ক আছে এবং কি আছে, খ আছে। আমি ক এর মানও জানি না, খ এর মানও জানি না, শুধু বলা হয়েছে 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। এটা আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন। পরবর্তীতে ওই লাইনে বলেছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত, 18 টাকা এবং 1 বোতল পানীয়র মূল্য 12 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কিটের এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা আছে, যেখানে পরবর্তীতে বলেছে 1 প্যাকেট বিস্কুটের দাম 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। ওকে, ক নম্বর 1 নম্বর প্রশ্ন বলছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। ওকে, তাহলে আমরা যদি আগের অধ্যায়ে ঐকিক নিয়মের মতো বলতে চাই, তাহলে ক প্যাকেট বিস্কিটের মূল্য কিভাবে বের করব? তাহলে ওখানে 1 প্যাকেট বিস্কুটের দাম, তাহলে আমরা 5 নম্বর গাণিতিক সমস্যা লিখব 1 প্যাকেট বিস্কুটের মূল্য আছে, এখানে কত দেওয়া আছে, 1 প্যাকেট বিস্কিটের মূল্য আছে 18 টাকা। তাহলে এখানে আমি কয় প্যাকেট কিনেছি জানা নেই, অজ্ঞাত অক্ষর প্রতীক আছে ক প্যাকেট। তাহলে এখানে লিখব অতএব ক প্যাকেট বিস্কিটের মূল্য 18 গুণ ক মানে 18 ক টাকা, আমি একবারে লিখে দিলাম। আবার লক্ষ্য করো 1 বোতল পানির মূল্য 12 টাকা এখানে দেওয়া আছে, এবং এখানেও লেখা আছে 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। তাহলে 1 বোতল 1 বোতল, এখানে ক প্যাকেট বিস্কিট যেমন ছিল ক অজ্ঞাত অক্ষর প্রতীক, আর এখানে 1 বোতল পানীয়ের মূল্য লেখা আছে কিন্তু 12 টাকা, এবং ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির একত্রে মূল্য আমাদের দেওয়া আছে কত, খ টাকা। তাহলে 1 নম্বর প্রশ্নে বলেছে ক এবং খ এর মধ্যে সম্পর্কযুক্ত একটি গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, তাহলে 18, এখানে অবশ্যই আমাদের ডট গুণ, অ্যাকচুয়ালি ক্লাস 6-এ গুণের ক্লাসিফিকেশন পাবো, তাহলে আমরা প্রক্রিয়া প্রতি ক গুণ চিহ্ন দিব। তাহলে আমরা পাচ্ছি 18 গুণ ক, তাহলে ক প্যাকেট বিস্কিটের মূল্য এবং 1 বোতল পানির মূল্য ছিল আমাদের 12 টাকা, টোটালে আমাদের মূল্য হচ্ছে কত, খ। তাহলে প্রশ্ন মতে দিয়েছি, অতএব এটা হলো গাণিতিক বাক্যটা আমরা পেলাম কি, গাণিতিক বাক্যটি হলো ফাইনালি আমরা যেটা পেলাম 18 গুণ ক যোগ 12 সমান আমরা পেলাম খ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গাণিতিক বাক্য। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, ক্ষয়ের মান নির্ণয় করো যখন কয়ের মান 10 টাকা। অর্থাৎ ক এখন আমরা 10 বসিয়ে আমরা ক্ষয়ের মান কীভাবে পাবো, তাহলে এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। এটা আমি একটু সাইডে তুলে নে, ক গুণ 18 গুণ ক যোগ 12 সমান খ। ওকে, তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ যদি করতে চাই, তাহলে আমরা কীভাবে পাবো দেখো। তাহলে যখন ক সমান 10 টাকা, আমি লিখব যখন ক সমান 10 টাকা, ওকে, তখন 18 গুণ ক যোগ 12 সমান খ, বা 18 গুণ কয়ের জায়গায় আমি বসাবো 10 যোগ 12 সমান খ। আমাদের ক্ষয়ের মান নির্ণয় করতে বলেছে, একটু খেয়াল করো, যখন কয়ের মানটা জানা কিন্তু ক্ষয়ের মান জানা নেই, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 180 যোগ 12 সমান আমরা পেলাম খ। ফাইনালি আমরা যোগ করলে, যেহেতু অক্ষর প্রতীক অজানা প্রতীককে বাম পক্ষে রাখতে হয় সবসময়, সমীকরণ যখন ক্লাস 6-এ তোমরা উঠবে তখন বুঝতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যোগ করলে 192, ফাইনাল লিখব ক্ষয়ের
মান 192 টাকা। ওকে, তাহলে কয়ের মানের জন্য আমরা ক্ষয়ের মান পাচ্ছি। আবার দেখো এখানে লেখা আছে 3 নম্বর প্রশ্নে কয়ের মান নির্ণয় করো যখন ক্ষয়ের মান 120 টাকা। তাহলে আমরা যদি এখানে গয়ের মান 3 নম্বর প্রশ্নটা যদি আমি এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, এখন 3 নম্বর প্রশ্ন যদি আমি তোমাদের এখানে দেখাতে চাই, যখন খ সমান 120 টাকা তখন আমরা লিখব 18 গুণ ক যোগ 12 সমান 120। অর্থাৎ একটু খেয়াল করো, এইখানে আমরা এই গাণিতিক বাক্যে 18 গুণ ক যোগ 12 সমান 120, এখানে একটু লক্ষ্য করো 18 গুণ ক সমান, তাহলে আমাদের আগের নিয়ম অনুযায়ী যোগ ছিল, তাহলে জানা মান আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে 18 গুণ ক বিয়োগ করলে আমরা পাচ্ছি 8, সেক দিয়ে দিলে 2, 108। ওকে, বা গুণ থাকলে আমাদের ভাগ হবে, তাহলে 108 ভাগ 18। তাহলে আমরা 18কে 18 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হতে পারে? 120 12। এখন আমি যেটা বলবো নামটা আমাদের অবশ্যই জানা লাগবে। তো লক্ষ্য করো 5 18 90, 6 18 108। তাহলে আমরা কয়ের মান পাবো 6, কারণ 6টা 48 8 হাতে থাকে 4, 6কে 6 আর 4 10। তাহলে আমরা কয়ের মান পেলাম এখানে 6। তাহলে আমরা এই গাণিতিক বাক্যে আমরা কয়ের মান যদি এখানে 6 বসাই, 6 18 আর 12 যোগ করলে ক্ষয়ের মান আমাদের কত পেয়েছিলাম? 192 এর সমান হবে। তাহলে বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিনিয়ত আমাদের edutubebd.com-এ এই পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো দেখতে থাকো, এবং তোমাদের কোনো কমেন্টস কিছু থাকলে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরভাবে দেখবে, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার শুভকামনায় আজকে আমি শেষ করছি এই ক্লাস। আল্লাহ হাফেজ।